আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হিট স্ট্রেস নিয়ে ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বে আজকে আমরা আলোচনা করব বার যখন ফিট ইনটেক কমায় দেয়, আলটিমেটলি যখন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড আলটিমেটলি এনার্জির ঘাটতিতে ভোগে, তখন বডিতে যে ফ্যাটটা স্টোর থাকে এই স্টোরড ফ্যাটটা কীভাবে ভাঙে এবং কীভাবে মোবিলাইজেশন হয়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিচ তৈরিতে তার কী ভূমিকা এবং সমসাময়িক কিছু হরমোন রিলিজ হয়, তারা কিভাবে কাজ করে। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে আসে গ্লুকাগন। অ্যাকিউট স্ট্রেসের ক্ষেত্রে অ্যাডিনাল গ্ল্যান্ডের মেডুলা থেকে আসে ক্যাটেকোলামাইন, যেটার এফিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা অ্যাডিনাইন, নরঅ্যাডিন নামে পরিচিত। যদি লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য স্ট্রেসটা হয়, দীর্ঘক্ষণ যদি স্ট্রেসটা থাকে, সেক্ষেত্রে কর্টিসল রিলিজ হয় অ্যাডিনাল কর্টেক্স থেকে। তারা কি করে, এই হরমোনগুলা অ্যাডিপোজ টিস্যুতে হরমোন সেন্সিটিভ যে লাইপেস, এই লাইপেসকে অ্যাক্টিভেট করে। এই লাইপেস কাজ করে স্টোর ফ্যাট, যেটা ট্রাইঅ্যাসিলগ্লিসারল বা টিজি বা ট্রাইগ্লিসারাইডের উপরে ভেঙে তৈরি করে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। গ্লিসারল যায় লিভারে গ্লুকোনিওজেনেসিস, এই পায়তয়ের মাধ্যমে সে গ্লুকোজ তৈরি করে। আর ফ্রি ফ্যাটি অ্যাসিড এটা ব্লাডের অ্যালুমিনের সাথে বাইন্ড করে আলটিমেটলি টিস্যু মানে সেলে, আলটিমেটলি সেলের যে সাইটোপ্লাজম সেখানে ঢোকে। যদি লং চেন ফ্যাটি অ্যাসিড হয় এবং এটা আসলে আনইউজেবল ফর্ম সেলের জন্য, সেলে এটাকে ইউজ করতে পারে না, তখন কি হয়, এই সাইটোসলের যে কো এ পুল আছে, মানে কো এনজাইম পুল, এখান থেকে কো এনজাইম এ আসে। এই লং চেন ফ্যাটি যেটা আনইউজেবল তাকে কি করে, এই কো এ অ্যাসাইল কো এ সিনথেটেস এবং এটিপি খরচ করে তাকে অ্যাক্টিভ ফর্ম, যেটা ইউজেবল ফর্ম সেলের জন্য, সেটা ফ্যাটি অ্যাসাইল কো এতে কনভার্ট করে। কিন্তু তারপরেও এটা এই পুরা মাইটোকন্ড্রিয়া, যেটা এই মাইটোকন্ড্রিয়াটাকে ক্রস করতে পারে না, কারণ এই ফ্যাটি অ্যাসিড কোয়েকে অবশ্যই এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে আসতে হবে, কারণ এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে হলো বিটা অক্সিডেশন, এই সাইকেলে তাকে ঢুকতে হবে। কিন্তু এই ফ্যাটি অ্যাসিড কোয়ে সরাসরি এটা ক্রস করতে পারে না। এটা হলো মাইটোকন্ড্রিয়া, তার আউটার মেমব্রেন, এটা হলো ইন্টার মেমব্রেন স্পেস, ইনার মেমব্রেন এটা, আর এটা হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। তাহলে এই পুরা যে জার্নি সে কীভাবে কমপ্লিট করে, তো ধরে নেই আমরা এখানে যে গুরুত্বপূর্ণ কাজটা করে সেটা হচ্ছে কার্নিটিন। এই প্রক্রিয়াটাতে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে দেয় সেটা হচ্ছে কার্নিটিন। কার্নিটিনকে আমরা ধরে নেই একটা গাড়ি, ফ্যাটি অ্যাসিড কোয়েকে ধরে নেই যাত্রী, এবং এই যাত্রীকে গাড়িতে তোলার যে কাজটা করে দেয় সেটা হলো CPT1, কার্নিটিন পালমিটোয়েল ট্রান্সফারেস 1, এবং এটা থাকে হলো এই আউটার মেমব্রেনের কাছাকাছি। CPT1 এটা কি করে, এই ফ্যাটি অ্যাসিড কোয়ে থেকে এই কোয়েটাকে খুলে দেয়, ফ্রি করে দেয়। কোয়েটা আবার এই সাইটোসোলের যে কোয়ে পুল আছে সেখানে চলে যায় এবং কার্নিটিনের সাথে যুক্ত করে দেয়, তৈরি হয় অ্যাসিল কার্নিটিন। এটা আসে এই দরজা পর্যন্ত। এই দরজা ক্রস করাই হলো, যেটা হলো ইন্টারমেমব্রেন স্পেস আর ইনার মেমব্রেন, যেটা এটাকে ক্রস করায় এই কার্নিটিন অ্যাসিল কার্নিটিন ট্রান্সলোকেস নিয়ে আসে হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের সাইটে। এখানে বসে আসলো কার্নিটিন পালমিটোয়েল ট্রান্সফারেস 2। এ কি করে, এই যে অ্যাসিল কার্নিটিন আসলো এখানে, অ্যাসিল কার্নিটিন এটাকে এই বিটা অক্সিডেশনের যে সাবস্ট্রেট ফ্যাটি অ্যাসিড কোয়ে বানাইতে হবে, না হলে তো বিটা অক্সিডেশন ঢুকতে পারবে না। তো সে তখন কি করে, আবার এই কোয়েটা আসে এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের কোয়ে পুল থেকে, কোয়েটা যুক্ত করে দেয় এই অ্যাসিল কার্নিটিনের সাথে, আর কার্নিটিনকে ফ্রি করে দেয়। কার্নিটিন সারুলে ফিরে যায়, তৈরি হলো বিটা অক্সিডেশনের জন্য ফ্যাটি অ্যাসিড কোয়ে। এখন রেডি হলো ফর বিটা অক্সিডেশন। তারপর ফ্যাটি অ্যাসিড কোয়ে কি ঢুকবে, এখন বিটা অক্সিডেশনে ঢুকবে। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সেই ঘটে, এবং এখানে যে এনজাইমগুলো হেল্প করে, এবং এখানে 4টা রিঅ্যাকশন হয়, একটা হলো অক্সিডেশন, হাইড্রেশন, ফের অক্সিডেশন, আর হলো থায়োলাইসিস। যদি সেটা লং চেইন কোনো ফ্যাটি অ্যাসিড ঢুকে, তখন তার উপরে কাজ করার জন্য আছে লং চেইন অ্যাসিল কোয়ে ডিহাইড্রোজেনেস। যদি সেটা মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড ঢুকে, তাহলে মিডিয়াম চেইন অ্যাসিল কোয়ে ডিহাইড্রোজেনেস। এই অ্যাসিল কোয়ে ডিহাইড্রোজেনেস, ইনোয়েল কোয়ে ডিহাইড্রেটেস, বিটা হাইড্রোক্সি অ্যাসিল কোয়ে ডিহাইড্রোজেনেস, বিটা কিটোথাইলেস, এই সবগুলো এনজাইম কিন্তু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে থাকে। তো প্রথমে কি হয়, অক্সিডেশন।
ফ্যাটি অ্যাসাইল কোয়ে যেটা ঢুকলো তার উপরে কাজ করে অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনাস, তৈরি হয় ট্রান্স ইনোয়েল কোয়ে। ডিহাইড্রোজেনাস মানে এখানে ইলেকট্রন বা হাইড্রোজেন ফ্রি হয় এবং তাকে নেয় হলে FAD, কনভার্ট হয় FADH2 তে। আর এই FAD এই অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনাস এই যে এনজাইম এরই একটা অংশ, প্রস্থেটিক গ্রুপ হিসেবে থাকে। মানে FAD এই অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনের সাথেই শক্তভাবে যুক্ত থাকে। তারপরে ইনোয়েল কোয়ে হাইড্রেটেস কাজ করে হলো ট্রান্স ইনোয়েল কোয়ে, এখানে পানি যোগ হয়, তৈরি হয় বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে। আবার অক্সিডেশন রিঅ্যাকশন শুরু হয়, এখানে এই বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ের উপরে কাজ করে বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনাস, তৈরি হয় বিটা কিটো অ্যাসাইল কোয়ে। এখানে ইলেকট্রন বা হাইড্রোজেন ফ্রি হয়, সেটা NAD গ্রহণ করে NADH প্লাস H প্লাস হয়। এই NAD প্লাস এটা ফ্রি অবস্থায় কিন্তু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে থাকে। এখান থেকে সে যখন এই রিঅ্যাকশনটা হয় সে ইলেকট্রন বা H প্লাস এটা সে গ্রহণ করে এটাতে কনভার্ট হয় NADH বা H প্লাস প্লাস H প্লাস। থার্ড রিঅ্যাকশনের পরে ফোর্থ যে রিঅ্যাকশন সেটা হচ্ছে থায়োলাইসিস। এই থায়োলাইসিস রিঅ্যাকশনে নতুন করে একটা CoA আসে, কোএনজাইম A, এবং এই যে SH এটা হচ্ছে থায়োল গ্রুপ, এটা হলো থায়োলাইসিসের কাজ করে মূলত। এবং তখন বিটা কিটো অ্যাসাইল কোয়ে এর সাথে এই যে কোয়ে প্লাস থায়োল গ্রুপ এটা নতুন করে আবার কোয়েটা আসে, এটাও মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যে কোয়ে পুল আছে সেখান থেকে নতুন একটা কোয়ে আসে, তখন তৈরি হয় এসিটাইল কোয়ে, আরেকটা তৈরি হয় শর্ট ফ্যাটি অ্যাসাইল কোয়ে। এবং প্রতিবার যখন একটা ফ্যাটি অ্যাসিড এই সাইকেলে প্রবেশ করে প্রত্যেকবার অ্যাসিটাইল কোয়ে তৈরি করে, মানে প্রত্যেকবার একটা ফ্যাটি অ্যাসিড ঢুকলে 2 কার্বনগুলো কেটে যায়, 2 কার্বন করে প্রত্যেকবার সে ছোট হয়। আর অ্যাসিটাইল কোয়ে হলো 2 কার্বন বিশিষ্ট, তো প্রত্যেকবার অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আবার এই যে শর্টেন যেটা ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হলো এটা আবার ফার্স্ট স্টেপ ফলো করবে, এইভাবে আবার 4টে স্টেপ কমপ্লিট করে আবার নতুন করে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত না তার কার্বন শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সাইকেলটা রিপিট হয়। আলটিমেটলি ফ্যাটি অ্যাসিডটা এই যে ফ্যাটি অ্যাসিডটা ঢুকলো এইভাবে তারপরে বিটা অক্সিডেশনে আলটিমেটলি অ্যাসিটাইল কোয়ে তার হলো প্রোডাকশন মুখ্য উদ্দেশ্য। আর এই অ্যাসিটাইল কোয়ে কি করে টিসে সাইকেলে প্রবেশ করে, টিসে সাইকেলে কিন্তু পুরা কোয়ে সহ প্রবেশ করে না, শুধু অ্যাসিটাইল গ্রুপটা এই টিসে সাইকেলে প্রবেশ করে, সেখানে যায় NADH FADH2 ইলেকট্রন ক্যারিয়ারগুলো তৈরি করে, ইলেকট্রন ট্রান্সফার চেইনে ঢুকে ATP প্রোডাকশন করে, আর কোয়েটা আবার ফ্রি হয়, সে কোয়ে পুলে চলে যায়, যেটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে আছে, রিসাইকেল হয়। এখন আমরা দেখি অ্যাসিটাইল কোয়েটা কি করে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ এনজাইম আছে SRT3, এটা কি করে? ফ্যাট মোবিলাইজেশন যদি হিট স্ট্রেসের ক্ষেত্রে বাড়ে, মানে ফ্যাটি অ্যাসিড ফ্যাট ব্রেকডাউন হয়ে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ যখন বাড়ে হিট স্ট্রেসের কারণে ফ্যাট মোবিলাইজেশন বাড়তেছে, মানে কি ফ্যাটি অ্যাসিড তৈরি বেশি হচ্ছে। ফ্যাটি অ্যাসিড যখন বেশি তৈরি হচ্ছে আলটিমেটলি এই বিটা অক্সিডেশন করে এই সাইকেল কমপ্লিট করে অ্যাসিটাইল কোয়েও কিন্তু বেশি পরিমাণে তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। এটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। আর অ্যাসিটাইল কোয়ে টিসিএল সাইকেলে ঢুকে সে কি করতেছে NADH FADH2 ইলেকট্রন ক্যারিয়ারটা তৈরি করতেছে। হিট স্ট্রেসের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিডটা বেশি তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে আলটিমেটলি সেখান থেকে বেশি তৈরি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে টিসি সাইকেলে বেশি ঢুকতেছে, বেশি পরিমাণে NADH FADH2 তৈরি করতেছে। এদিকে তো বিটা অক্সিডেশনের FADH2 NADH আসেই। আলটিমেটলি এই যে মাইটোকন্ড্রিয়ার যে ইলেকট্রন ট্রান্সফার যে চেইন, এখানে NADH বেশি আসতেছে। এই NADHটা কি করতেছে ইলেকট্রনটাকে এখানে ট্রান্সফার করে দেয় কমপ্লেক্স 1-এ, দেন সেখান থেকে কমপ্লেক্স 3, সেখান থেকে কমপ্লেক্স 4। এই ইলেকট্রনের শক্তিটাকে ইউজ করে এই ইন্টারমেমব্রেন স্পেসে এই H+ পাম্প হয়, যেটা আমরা গত লেকচারেও দেখছি।
এখানে মুখ্য উদ্দেশ্য এটা দেখানোর উদ্দেশ্য হলো যে NADH এখানে কি করে মূলত কমপ্লেক্স 1 ইলেকট্রনটা দিয়ে যায়, সে NADH দিয়ে গিয়ে সে NADH ইলেকট্রন দিবে, কনভার্ট হবে এই NAD তে। এখন দুটো এনজাইমের আমরা কাজ দেখব বা দুটা এর কাজ দেখব, একটা হলো SRT3 আর একটা হচ্ছে acetyl-CoA। acetyl-CoA মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হিট স্ট্রেসের কারণে যেহেতু ফ্যাট মোবিলাইজেশন বাড়তেছে, acetyl-CoA বেশি হচ্ছে কোথায়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে acetyl-CoA যখন আসতেছে, acetyl-CoA এর কাজটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যে এনজাইমগুলো থাকে, এই acetyl-CoA ডিহাইড্রোজিনেস, ইনোয়েল-CoA ডিহাইড্রেটেস, বিটা হাইড্রোক্সি-CoA ডিহাইড্রোজিনেস, বিটা কিটোথাইলেস, এই যে এনজাইমগুলো আছে এইগুলোকে acetyl-CoAটা কি করে, যেভাবে টিসি সাইকেলে acetyl-CoA জাস্ট acetyl গ্রুপটা দিয়ে সে CoA ফ্রি হয়ে যায়, ঠিক সেমভাবে কি করে এই acetyl-CoAটা কি করে এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে যে এনজাইমগুলো আছে, এই যে এনজাইমগুলো এগুলো সবগুলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে থাকে, এগুলাকে acetyl গ্রুপটা দিয়ে দেয়। এই এনজাইমগুলোর সাথে যখন acetyl গ্রুপটা যুক্ত হবে তখন এই এনজাইম এই যে প্রসেস এটাকে বলে অ্যাসিটাইলেশন, এবং এই প্রসেসের কারণে এই এনজাইমগুলো তাদের যে ফাংশনাল যে অ্যাক্টিভিটি সেটা হারায়। এর এগেইনস্টে তাহলে বডি কি করে, এর এগেইনস্টে কাজ করে হচ্ছে SRT3। এই SRT3 কি করে, এই যে acetyl-CoA এগুলোকে অ্যাসিটাইলেশন করতেছে, সে কি করে SRT3, এই SRT3টা কি করে এইগুলাকে ডি-অ্যাসিটাইলেশন করে, এগুলোর ডি-অ্যাসিটাইলেশন করে, তখন এগুলোর আবার ফাংশন ঠিক হয়ে যায়। তাহলে আমরা জানলাম acetyl-CoA এসিটাইল গ্রুপটা দিয়ে দেয়, acetyl-CoA এসিটাইল গ্রুপটা দিয়ে সে এই এনজাইমগুলোর অ্যাসিটাইলেশন করার মাধ্যমে তার ফাংশনটাকে হারায় ফেলতেছে, ফাংশনটাকে নষ্ট করে দিচ্ছে। আর SRT3 এটা কি করে এগুলার ডি-অ্যাসিটাইলেশন করে আবার ফাংশনটাকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতেছে। কিন্তু SRT3টা আসলে NAD+ ডিপেন্ডেন্ট। আর NAD+ ডিপেন্ডেন্ট কিভাবে তৈরি হয়, NAD+ কিভাবে তৈরি হয়, NADH যখন ইলেকট্রনটা এই কমপ্লেক্স 1 এ দিয়ে দেয় তখন এই NAD তৈরি হয়। আর আরেকটা জিনিস করে এই acetyl-CoA, এই যে কমপ্লেক্স 1, এই কমপ্লেক্স 1 কেও এসে অ্যাসিটাইল গ্রুপটা দিয়ে দেয় এবং এরও অ্যাসিটাইলেশন করে। অ্যাসিটাইলেশন যখন এই কমপ্লেক্স 1 হয়ে যায় তখন কি হয়, এর যে অ্যাক্টিভিটি এটা তখন কমে যায়। তার মানে যে ইলেকট্রন গ্রহণ করত NADH, যে ইলেকট্রনটা দিয়ে যেত সে গ্রহণ করত NAD হতো, তখন এই কাজটা আর হয় না। তার মানে NAD কমে যায়, NAD+ কমে যায়। তার মানে SRT3 যে NAD+ ডিপেন্ডেন্ট যে ডি-অ্যাসিটাইলেস করতো সেটা আর ঠিকমতো সে করতে পারে না। তখন কি হয়, NADH এ থেকে যায়, সে কিন্তু আর NAD তে কনভার্ট হতে পারে না, কারণ কমপ্লেক্স 1 এর কাছে অলরেডি অনেকগুলো ইলেকট্রন অলরেডি আছে, সে আর নিতে পারতেছে না। কারণ হচ্ছে ফ্যাট মোবিলাইজেশন বাড়তেছে, বিটা অক্সিডেশন বাড়তেছে, FADH NADH বেশি হচ্ছে, মানে ইলেকট্রন ক্যারিয়ার বেশি হচ্ছে। আবার acetyl-CoA টিসি সাইকেলে গিয়ে আরও NADH FADH তৈরি করতেছে, প্রচুর পরিমাণে NADH আসতেছে এই কমপ্লেক্স 1 এ, প্রচুর পরিমাণে ইলেকট্রন দিয়ে যাচ্ছে, কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে, এই যে ট্রান্সফার করতেছে ফ্লো, ইলেকট্রনের যে ফ্লো তার তো একটা ক্যাপাসিটি আছে। কিন্তু একটা সময় এত বেশি রিডিউসড হয়ে যায় ইলেকট্রন গ্রহণ করতে করতে এই কমপ্লেক্সগুলো, তখন সে আর ইলেকট্রন নিতে পারে না, তখন আর NADH ঠিকই আসতেছে কিন্তু NADH আর ইলেকট্রন দিতে পারতেছে না এই কমপ্লেক্স 1 এ। আবার এইদিকে কমপ্লেক্স 1 অ্যাসিটাইলেশন হয়েছে, অ্যাসিটাইল গ্রুপটা acetyl-CoA সে দেওয়ার কারণে কাজটাও একটা হলো যে তার হাতটাও সে বাঁধা, পাশাপাশি কাজটাও কমে গেছে, সব কিছু মিলে NADH এ থাকে, সে আর NAD হতে পারে না, তখন আলটিমেটলি SRT3টা ঠিকমতো কাজ করতে পারে না, তখন এই যে এনজাইমগুলা ঠিকমতো আর ডি-অ্যাসিটাইলেসও হয় না আর কাজও করতে পারে না, পুরা বিটা অক্সিডেশনটাই তখন ধীরগতির হয়ে যায়। ইন দ্য মিন টাইম কি হয়, এই যেহেতু কমপ্লেক্সে এখানে প্রচুর পরিমাণে NADH আসতেছে কিন্তু ইলেকট্রন তো নিতে পারতেছে না,
তখন কি হয়, ইলেকট্রন লিকেজ হয়। কমপ্লেক্স 1-এ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, কমপ্লেক্স 3-তেও লিকেজ হয়, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, ইলেকট্রন ফ্লোটায় পুরাটাই ডিসরাপশন হয়। এই ইলেকট্রন এইখানে তখন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। আবার যদি একটু রিক্যাপিটুলেশন করি, ফ্যাট আসতেছে, বেশি পরিমাণে ভাঙতেছে, ফ্যাটি অ্যাসিডটা ট্রান্সপোর্টেশন হচ্ছে বেশি পরিমাণে, বিটা অক্সিডেশনে বেশি পরিমাণে ফ্যাটি অ্যাসিড ঢুকতেছে, ইলেকট্রন ক্যারিয়ার বেশি পরিমাণে তৈরি হচ্ছে, অ্যাসিডাইল কোয়ে বেশি পরিমাণে ম্যাট্রিক্সে আসতেছে, অ্যাসিডাইল কোয়ে বেশি পরিমাণে টিসে সাইকেলে ঢুকতেছে, ইলেকট্রন ক্যারিয়ার বেশি পরিমাণে তৈরি হচ্ছে, অ্যাসিডাইল কোয়ে বেশি পরিমাণে তৈরি আসার কারণে বা তৈরি হওয়ার কারণে অ্যাসিডাইলেশন বেশি হচ্ছে, এনজাইমগুলো ফাংশন বেশি হারাচ্ছে, কমপ্লেক্স 1 NADH বেশি পরিমাণে আসতেছে, কিন্তু ইলেকট্রনটা বেশি গ্রহণ করার কারণে বেশি রিডিউস থাকতেছে, সে আর ইলেকট্রন নিতে পারতেছে না। পাশাপাশি অ্যাসিডাইলেশনও হচ্ছে, কমপ্লেক্স 1 অ্যাক্টিভিটি হারাচ্ছে, ইলেকট্রন লিকেজ হচ্ছে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হচ্ছে। পাশাপাশি NADH আর NAD তে কনভার্ট হতে পারতেছে না, SRT3 ঠিকমতো কাজ করতে পারতেছে না, তখন এই এনজাইমগুলো তার ফাংশন হারাচ্ছে, ডিএসিটাইলেশন আর হচ্ছে না। আর যখন প্রচুর পরিমাণে ইলেকট্রনটা আসতেছে, এই কমপ্লেক্সগুলো যখন বেশি পরিমাণে রিডিউসড হয়ে যাচ্ছে, কমপ্লেক্স 1, কোএনজাইম কিউ, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, এই কমপ্লেক্সগুলো যখন বেশি পরিমাণে ইলেকট্রন গ্রহণ করার কারণে রিডিউসড হয়ে যায়, আর এইদিকে যখন ইলেকট্রন আসতো তারা H+ পাম্প করতো এই ইলেকট্রনের শক্তিটিকে কাজে লাগে ইন্টারমেমব্রেন স্পেসে। কিন্তু ইন্টারমেমব্রেন স্পেসে যখন এইদিকে H+ তারা পাম্প করতো, পাম্প করে এখানে যখন H+ এর সংখ্যা ম্যাট্রিক্স থেকে যখন বেশি হয়ে যায়, আলটিমেটলি তখন হচ্ছে কি, এই যে ইন্টারমেমব্রেন স্পেসে যখন H+টা ম্যাট্রিক্স থেকে বেশি হয়ে যায়, এখানে মেমব্রেন পটেনশিয়ালটা বেড়ে যায়, যে চার্জের যে পার্থক্য, মেমব্রেন পটেনশিয়ালটা বেশি হয়। আর এদিকে বিভিন্ন জায়গায় তারা খুব বেশি রিডিউসড হওয়ার কারণে, মানে ইলেকট্রনটা এদের কাছে প্রচুর পরিমাণে অলরেডি মজুদ আছে, এখান থেকে আর নিতে পারতেছে না। আর এদিকে আবার অক্সিজেন, যেটা ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর, সেটাও যদি অক্সিজেনও ঘাটতি থাকা, অক্সিজেনও অনেক সময় হিট স্ট্রেসের ক্ষেত্রে অক্সিজেনের একটা স্বল্পতা হয়, হাইপোক্সিক স্ট্রেসে থাকে বাট হাইপোক্সিয়া হয়, সেই ক্ষেত্রে অক্সিজেনও ঠিকমতো নিতে পারে না, এটাও হয় অনেক সময়। আবার অনেক সময় দেখা যায় এই যে চ্যানেলগুলা, এগুলা পুরাটাই হলো যে অ্যাসিটাইলেশন হচ্ছে, বিভিন্ন ধরনের এটা যে প্রোটিন, প্রত্যেকটা হলো প্রোটিন ইন নেচার, অ্যাসিটাইলেশন হচ্ছে, বিশেষ করে কমপ্লেক্স 1, প্রত্যেকটা জায়গায় হচ্ছে ইলেকট্রনের ফ্লো বেশি, কিন্তু ইলেকট্রন আসতেই আসে, তো ইলেকট্রন লিকেজটাও বেশি হয়। পাশাপাশি এই যে কমপ্লেক্সগুলা তারা ইলেকট্রন নিতে পারে না, এইদিকে তারা যে H+ পাম্প করছিল ইন্টারমেমব্রেন স্পেসে, সেটাও বেশি পরিমাণে আসে, এইদিকে ম্যাট্রিক্সে H+ কম আসে। তো নর্মালি হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল যে গ্রেডিয়েন্ট যেটা আছে, H+টা সে নিশা ম্যাট্রিক্সে আসতে যাচ্ছে, এখানে বেশি, এটারও একটা ফোর্স। পাশাপাশি ইলেকট্রন যে নর্মাল ফোর্স ছিল, কারণ ইলেকট্রন নর্মাল ফ্লোটাও সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইলেকট্রনটা নর্মালভাবে আর ফ্লো করতে পারতেছে না, এটার একটা চাপ আছে, এবং এই চাপের কারণে ইলেকট্রন ফ্লোগুলো ব্যাক করে 4 থেকে 3-তে, 3 থেকে 1, তো এই সময়েও ইলেকট্রন লিকেজ হয়, যেটা বলা হচ্ছে রিভার্স ইলেকট্রন ট্রান্সফার। যখন হাই মেমব্রেন পটেনশিয়াল, মানে এখানে প্রচুর পরিমাণে NADH আসতেছে, মানে হাই NADH, প্রচুর পরিমাণে হাই NADH আসতেছে, কিন্তু এইদিকে কমপ্লেক্স, প্রত্যেকটা কমপ্লেক্সে প্রচুর পরিমাণে ইলেকট্রন মজুদ আছে। পাশাপাশি হচ্ছে উপরে ইন্টারমেমব্রেন স্পেসে H+ কনসেন্ট্রেশন বেশি, মানে মেমব্রেন পটেনশিয়াল বেশি, তো এটা ব্যাকফ্লো করে, ইলেকট্রনগুলো কমপ্লেক্স, বিভিন্ন কমপ্লেক্স থেকে কমপ্লেক্স পিছনের দিকে ব্যাকফ্লো করে, তখন এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসটা বেশি তৈরি হয়। আলটিমেটলি পুরা মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন, এই রিঅ্যাক্টিভ অক্সিজেন কী করে, পুরা মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনটাকে ক্ষতি করে। তখন এই আউটার মেমব্রেন ক্ষতিগ্রস্ত যখন হয়, তখন রিলিজ হয় সাইটোক্রোম সি। এই সাইটোক্রোম সি এটা কি করে, সেল ডেথের দিকে নিয়ে যায় সেলকে। আর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস কী করে, আরেকটা লিপিড পারঅক্সিডেশন করে, লিপিড পারঅক্সিডেশন করলে কি হয়, অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয়, লিপিড বা ফসফোলিপিড পারঅক্সিডেশনের কারণে অ্যারাকিডোনিক অ্যাসিড বের হয়।
ফসফোলিপিড ব্রেকডাউন হয়। অ্যারাকিডনিক অ্যাসিড কি করে, লাইপোক্সিজেনের যে পাথওয়ে আছে এই লাইপোক্সিজেনের পাথওয়েতে ঢুকে ঢুকে কি করে লিকোট্রিন তৈরি করে। এই লিকোট্রাইন কি করে, এই লিকোট্রাইনটা সেল মেমব্রেনে যেটা NADPase অক্সিডেজ এটাকে অ্যাক্টিভেট করে। তখন কি করে, সে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি করে, সুপার অক্সাইড, পরবর্তী সেটা হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে। এটাও কি করতেছে, এটা নর্মাল ভাবে যদি এটা নর্মালি হয়, কিন্তু বা ইমিউন সেল বা হলো যে বিভিন্ন সিগন্যাল বা হলো ইমিউন সেল বা ম্যাক্রোফেজ বিভিন্ন কারণে এটা নর্মালি সেলফ এইভাবে পারফর্ম করে। কিন্তু যদি হিট স্ট্রেসের কারণে এটা বেশি পরিমাণে যদি অ্যাসেম্বলি হয় বা অ্যাক্টিভেশন হয়, যেটা আমি গত ভিডিওতে দেখাইছি, তখন কি হয়, এক্সেসিভ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রেস আর প্রোটিন ড্যামেজ এই অংশটা আমি আমার আগের ভিডিওতে কভার করছি, সেখানে তার ডিটেলস দেয়া আছে, ওখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে মূলত ছিল হলো SRT3 কীভাবে কাজ করে, কেন সে কাজ করতে পারে না, আর ফ্যাটি অ্যাসিড কীভাবে বিভিন্ন পাথওয়ে তার যে পাথওয়ে সে কমপ্লিট করে, কেন এসিটাইল কোয়ে বেশি তৈরি হচ্ছে, এসিটাইল কোয়ে থেকে এসিটাইল কোয়ে কীভাবে এসিটাইলেশন করতেছে, কেন SRT3 সেটা ঠিকমতো কাজ করতে পারতেছে না, কেন এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হচ্ছে, পুরাটা এখানে দেখানোর চেষ্টা করছি। আশা করি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী লেকচারে আমি চেষ্টা করব যে হরমোনাল পাথওয়ের আরও কিছু অংশ কভার করার। আজকের মতো এ পর্যন্তই।